এশিয়া কাপের সুপার 4 এর ম্যাচে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ এবং ভারত প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনালে কোয়ালিফাই করেছে। শ্রীলঙ্কা তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আমার সাথে রয়েছেন শেখ আশিক, কথা বলছি তার সাথে। ভারত ম্যাচে সবার প্রত্যাশা ছিল যে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে, অন্তত ভারতের ব্যাটিং ইনিংসের পর সবার মনে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল বাংলাদেশ এই ম্যাচে ভারতের বিপক্ষে ভালো ফাইট করবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। বাংলাদেশকে ভারত সহজেই হারিয়ে দিয়েছে। পেয়ার যেটা বলছিলেন যে বাংলাদেশকে আসলে ভারত হারিয়ে দিয়েছে, এই হারানোর পেছনে আসলে যত বেশি উন্মাদনা দেখেছি আমরা সেকেন্ড হাফের আগ পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ যখন ফিল্ডিং করে এর আগ পর্যন্ত ফিল্ডিং করার পর এবং ভারত যখন টার্গেট দেয় বাংলাদেশকে, ওই সময় পর্যন্ত ভক্তরা আসলে প্রত্যাশা করছিল বাংলাদেশ। কিন্তু আমরা যখন ব্যাটিং পার্টটা দেখলাম, একমাত্র সাইফ ছাড়া, আমি আবারও বলছি একমাত্র সাইফ ছাড়া কেউই ভালো ব্যাটিং করতে পারেনি, কেউই ব্যাটিংই করতে পারেনি। আশিক, আজকে বাংলাদেশ একাদশে 4টি পরিবর্তন এনেছিল। এই পরিবর্তনগুলো আসলে আপনি কিভাবে দেখছেন? আমরা গতকাল বলছিলাম যে বাংলাদেশ হয়তো এই ম্যাচে, যেহেতু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য খুবই ভাইটাল, এবং এই ম্যাচটাকে তারা কি আসলে পাকিস্তানের অ্যাগেনস্টে পুরো শক্তির দল নিয়ে খেলার জন্য কি এই 4টা পরিবর্তন করেছে? আপনি কি মনে করছেন? পূর্ণ শক্তির দল নিয়েই খেলার চেষ্টা করেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে পরিবর্তন যে উদ্দেশ্যে করা হয়েছে এবং সঠিকভাবে পরিবর্তনটাই হয়নি। নুরুল হাসান সোহান এতদিন ধরে ঘরোয়া লিগ বিপিএলে পারফর্ম করে যাচ্ছে, সেই নুরুল হাসান সোহানকে খেলাচ্ছেই না, অথচ সাইফুদ্দিনকে খেলানো হলো। এবং সাইফুদ্দিনের ব্যাটিং যদি আমরা দেখি, আপনি পেয়ার সহ গোটা বাংলাদেশ আসলে হতাশ হবে সাইফুদ্দিন যে ব্যাটিং করেছে। তো এই জায়গায় আজকের ম্যাচে অন্তত নুরুল হাসান সোহান ডিজার্ভিং ছিল, এবং সোহান থাকলে সাইফকে আমার মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত সাপোর্টটা দিতে পারতো। আশিক, বাংলাদেশ ভারত ম্যাচের আগে আমরা কথা বলছিলাম যে তানজিম সাকিব এর আগে 2বার তিনি আউট করেছেন অভিষেক শর্মাকে, এবং আজকের ম্যাচেও কিন্তু অভিষেক শর্মাকে আউট করে দিতে পারতেন তানজিম সাকিব, যদি না জাকের আলী অনিক উইকেটের পেছনে ক্যাচটা মিস করতেন। 7 রানে তিনি লাইফ পেয়েছেন এবং শেষ পর্যন্ত 37 বলে 75 রান করেছেন। আসলে এটাই কি গেম চেঞ্জিং মোমেন্ট ছিল কিনা? আপনি অবশ্যই গেম চেঞ্জিং মোমেন্ট ছিল, আপনি যদি তার ব্যাটিংটা বাদ দেন, অভিষেক শর্মার ব্যাটিংটা বাদ দিয়ে ভারতের রানটা দেখেন, স্কোরবোর্ডের দিকে তাকান, আসলে তেমন কিছুই থাকে না এবং স্কোরবোর্ড অনেক ছোট হয়ে আসে। এবং সেই ক্যাচ মিচের কারণেই কিন্তু ওদের ওপেনিং পার্টনারশিপটা অনেক বড় হলো, এবং ভারত লাস্টের 12 ওভারে কিন্তু ভারত রান করতে পারেনি। রান হয়েছে মেইনলি প্রথম 8 ওভারে। ধারাভাষ্যকার বলছিলেন যে সম্ভবত ভারতের লাস্ট 12 ওভারে রান হয়েছে 87। তো এই যে ভারতকে যদি ওপেনিংয়ে আটকে দেওয়া যেত এবং জাকের আলী অনেক যদি ক্যাচটা মিস না করতেন, তাহলে বাংলাদেশ শুধুমাত্র ভারতকে অল্প রানের মধ্যে আটকেই দিত না, জয়ের ভালো সম্ভাবনা তৈরি হতো। লিটন দাস, তিনি তাকে আজকে যেহেতু তিনি সম্পূর্ণ ফিট নন, তাকে রেস্ট দেয়া হয়েছে এবং জাকের আলী অনেক তাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া হচ্ছে। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং আপনার কাছে আরও একটি প্রশ্ন, জাকের একটা গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছেন এবং রান আউট যেভাবে হয়েছেন তাতে আমরা দেখেছি যে গ্যালারিতে যারা সমর্থক ছিলেন, ভারতীয় ফ্যান, তারা আসলে হাসাহাসি করছিল। জাকের আলী অনেকের ব্যাটিং নিয়ে অবশ্যই হাসাহাসি হচ্ছিল, সে বারবার যেভাবে খেলার চেষ্টা করছিল আসলে খুবই হতাশাজনক ছিল এবং সে মনে হচ্ছিল সুবিধাই করে উঠতে পারছে না, এবং শেষ পর্যন্ত রান আউট হলো, সাইফের সঙ্গে ব্যাটিং করছিল। তবে ক্যাচ মিসটা আসলে সবচেয়ে বেশি হতাশ করেছে। আর ক্যাপ্টেন্সির কথা বলছিলেন, জাকের আলী অনেককে হুট করে কেন আমি এত বড় মঞ্চে এসে তাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিব, এই প্রশ্ন আমার কাছে যেমন হয়েছে, আমার কাছে মনে হয় ক্রিকেট ভক্ত যারা ছিলেন প্রত্যেকের কাছেই এই একই প্রশ্ন আসবেই যে জাকের আলী অনেকের মানে যার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা নাই তাকে কেন হুট করে ক্যাপ্টেন্সি দেবো। আজকে যদি নুরুল হাসান সোহানকে ম্যাচ খেলিয়ে ক্যাপ্টেন্সি দেয়া হতো, ওটা নিয়ে কিন্তু আমার মনে হয় না কোনো বিতর্ক তৈরি হতো। সাইফুদ্দিন দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন এবং একাদশে ছিলেন আজকে, তার প্রত্যাবর্তনটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আসলে সাইফুদ্দিনকে আজকের এই ম্যাচে বাংলাদেশ আসলে সুযোগ দিয়ে কি বাংলাদেশ কি টিম ম্যানেজমেন্ট কি কোনো ভুল করেছে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয়েছে লাস্ট ওভারটা ছাড়া খুব বেশি আউটপুট নাই। সাইফুদ্দিন ব্যাটিং নেমেছেন বেশ আগেই, কিন্তু ব্যাটিং নেমে তিনি যেভাবে ব্যাট করছিলেন সেটা আসলেই হতাশাজনক। এই ব্যাটিংয়ের সময়ও কিন্তু কথা হচ্ছিল যে সোহান যদি থাকতো সাইফুদ্দিনের জায়গায়, সেক্ষেত্রে হয়তো বা আমরা ভিন্ন কিছু দেখতে পারতাম, সাইফ হাসানকে সাপোর্ট দিতে পারতো। তো সাইফ হাসানকে যখন কেউই সাপোর্ট দিতে পারেনি এবং সেইখানে বেশ কিছু সময় সাইফুদ্দিনও খেলেছেন, তো মোটামুটি আমার কাছে মনে হয়েছে সাইফুদ্দিনের ওই লাস্ট 1 ওভার ছাড়া আর তেমন কিছু করতে পারেনি সাইফুদ্দিন। আবার আপনার কাছে জানতে চাচ্ছি তানজিম সাকিবের বোলিংটা, তার পারফরমেন্সটা অবশ্যই সবার দৃষ্টি কেড়েছে এবং
তিলক ভার্মাকে তিনি এ পর্যন্ত 3বার আউট করেছেন, যেটা আমরা অভিষেক শর্মার কথা বলছিলাম। তিলক ভার্মার আজকে উইকেট নিয়েছেন তিনি। তো তানজিম সাকিব পাকিস্তানের বিপক্ষে তার যে রোলটা সেটা কতটা গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য? তানজিম সাকিব অবশ্যই প্রমিজিং একজন ক্রিকেটার, পেস বলার, এবং তানজিম সাকিব সবসময় বলে যে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যে প্রতিপক্ষকে ঘায়েল করে দেবে। তার যত শক্তি আছে, সেই হাতে যত জোর আছে, সেই জোরে বল করবে, এবং একই সঙ্গে ব্যাটিংয়ের সময় সে ভালো এফোর্টটা দেয়। আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই তানজিম সাকিব পাকিস্তানের সাথে ভালো একটা অ্যাসেট হবে বাংলাদেশের জন্য। পাকিস্তান ম্যাচে ভাইটাল রোল প্লে করার মতো সম্পূর্ণ সামর্থ্য তার আছে প্লেয়ার। এবার আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে বাংলাদেশের ব্যাটিংটা এক সাইফ হাসান ছাড়া আমরা কাউকে দেখতে পাইনি যে সেরকমভাবে জ্বলে উঠতে পেরেছেন। আসলে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যদি আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিংকে দুইটা ভাগে বিভক্ত করেন, একদিকে সাইফ হাসান, অন্যদিকে পুরো বাংলাদেশ দল। সাইফ যখন ছক্কাগুলো মারছিলেন মনে হচ্ছিল যে বেশ জোরে মারছেন, দূরে দূরে গিয়ে পড়ছে এবং ক্যাচ হওয়ার মতো না, যদিও কয়েকটা লাইফ পেয়েছেন সেটা লাস্টের দিকে এসে। তবে সাইফ হাসানকে একজন ব্যাটসম্যানও যদি সাপোর্ট দিতে পারতো, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছিল যে মানে তার একজন হেল্প দরকার, মানে যে কারো হেল্প দরকার, এবং ওই হেল্পটা পেলে তার ব্যাটিংটাও ভালো হবে, দলের রানটাও ভালো হবে, এবং যে হেল্পটা করতো সেও দলকে আরো সাহায্য করতে পারতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে একদম নিঃসঙ্গ একাকী দ্বীপের মধ্যে আছেন সাইফ হাসান, কেউ তাকে সাহায্য করতে পারছে না, সে একা নৌকা নিয়ে তীরে ফেরার চেষ্টা করছিলেন। আরেকটা বিষয় আমরা এই ম্যাচে দেখেছি যে সাইফ হাসান একটা ওভারে ছক্কা মেরেছেন, এক বল পরে আবার নন স্ট্রাইকে থাকা পারভেজ ইমন তিনি স্ট্রাইক পেয়েছেন এবং তিনিও তখন ছক্কার পেছনে ঘুরে আউট হয়ে গেছেন। তো এই বিষয়গুলো কেন ঘটে বাংলাদেশের ক্রিকেটে, বা বাংলাদেশের প্লেয়াররা এই ধরনের জিনিসগুলো কেন করছে? ওই ওভারে তো আসলে তখন ওভার বাউন্ডারি আর দরকার ছিল না। পারভেজ ইমনের কথা বলছিলেন, পারভেজ ইমন আমরা দেখেছি যে আগের ওভারেই হচ্ছে ব্যাক টু ব্যাক দুইটা সুইপ করে 4 মারলেন, এবং আমার কাছে মনে হচ্ছিল, ভয় লাগছিল যে পারভেজ ইমন না এই সুইপ করতে গিয়ে না আউট হয়, তো সেভাবেই আউট হলো। বাংলাদেশের ব্যাটসম্যান শুধু পারভেজ ইমন তো না, আমরা মুশফিকুর রহিমকেও দেখেছি এই একইভাবে আউট হয়। মানে যারাই আছে যে শট সেটা রান পায়, আবার ওই শটেই আউট হয়, মানে যে শটে তারা হচ্ছে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি পায়, এরপরে ওই শট বারবার চেষ্টা করতে যায়, যেটা আসলে বোলাররা বুঝে ফেলে, এবং ওই দুর্বল ওই স্ট্রং জোনকে উইক জোন বানিয়ে আসলে ফায়দা নেয় বোলাররা বাংলাদেশি ব্যাটসম্যানদের বিপক্ষে। এক্ষেত্রে আজকের ম্যাচে শামীম পাটোয়ারি, তার রোলটাও হয়তো বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট হতে পারতো যদি তিনি ক্লিক করতেন, তিনিও ক্লিক করতে পারেননি। তো আসলে তার যে আজকে ব্যাটিংটা ছিল সেটাকে আপনি কিভাবে দেখছেন? শামীম পাটোয়ারিকে মানে আমরা সচরাচর বলে থাকি যে শামীম পাটোয়ারি কি স্ট্রেট খেলতে পারে না, সামনের দিকে খেলতে পারে না, পেছন দিকে বা লেগ দিকে খেলে, সেটা তার স্ট্রং জোন। কিন্তু শামীম পাটোয়ারি আজকে যেভাবে আউট হলো, রুম করতে গেল, সরে গেল, এবং সে ক্লিন বোল্ড হলো, মানে একেবারে হচ্ছে নিজে স্ট্রং জোন তৈরি করতে যে সেই ফাঁদে নিজেই ধরা পড়লো। জায়গা করে খেলতে গিয়েছিলেন এবং নিজেই থেকে আউট হয়ে গেছেন, বাংলাদেশ দলকে আরও চাপে ফেলে দিয়েছেন। সাইফ হাসানের ব্যাটিংটা আসলে বাংলাদেশের জন্য একমাত্র পজিটিভ দিক দেখছেন আপনি ব্যাটিংয়ের ক্ষেত্রে? অবশ্যই একমাত্র পজিটিভ দিক, এবং সাইফ হাসান শ্রীলঙ্কার সঙ্গেও 50 মেরেছেন, এ ম্যাচেও 50 মারলেন। 50 চেয়ে বড় কথা হচ্ছে পুরো দল যখন তরি নিয়ে ডুবছে, তখন একজন মাঝি যখন সেই দলকে টেনে তোলার চেষ্টা করে এবং তার জায়গা থেকে সর্বোচ্চটা দিতে পারে, তখন তার প্রশংসা করতেই হবে। এবং সাইফ হাসানের যে এশিয়া কাপের যে পারফরমেন্স আছে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে, আমার মনে হয় এই ফায়দাটা যদি শ্রীলঙ্কা ম্যাচ, দুঃখিত পাকিস্তান ম্যাচে নিতে পারে, সেটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো হবে প্লেয়ার। আশিক, এবার বাংলাদেশ পাকিস্তান ম্যাচে চলে আসছি। বাংলাদেশ পাকিস্তান বলা হচ্ছে যে একটা সেমিফাইনালের মতো, যে দলই জিতবে তারা চলে যাবে ফাইনালে। তো বাংলাদেশ ভারতের বিপক্ষে 4টি পরিবর্তন এনেছিল। লিটন দাস তিনি তো ফিরবেনই, ইনজুরির কারণে খেলেনি, তিনি একাদশে ফিরবেন। বাকি যে 3টি পরিবর্তন ছিল, এই 3টি জায়গায় আসলে কারা কারা একাদশে ঢুকবেন বলে আপনি মনে করেন? লিটন দাস তো অবশ্যই ব্যাক করবে। আমার কাছে মনে হচ্ছে সাইফকে বসিয়ে, মানে উদ্দিনকে বসিয়ে এখানে নুরুল হাসান সোহানকে খেলানো যেতে পারে, বা টিম ম্যানেজমেন্টও একই সিদ্ধান্ত নিতে পারে। তারপরেও বাকিটা হচ্ছে আমার মনে হয় কন্ডিশন দেখে, অবস্থা দেখে নির্ভর করবে, কারণ এখন তো আর এশিয়া কাপে শ্রীলঙ্কা নেই, কিংবা হচ্ছে আফগানিস্তানও নেই। এখন যখন ম্যাচ শেষ হলো তখন ধারাভাষ্যকারী বলছিলেন যে সরাসরি ফাইনালে চলে গেল ভারত, শ্রীলঙ্কা গেল বাদ, মানে অলিখিত সেমিফাইনাল হবে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, নকআউট। তো সেই ক্ষেত্রে ম্যাচটা খুবই ভাইটাল হবে। তাসকিন আহমেদকে কি আপনি পাকিস্তানের বিপক্ষে একাদশে দেখছেন না? তিনি কি থাকবেন? কি মনে হচ্ছে আপনার? আপনি যেভাবে দলটা চাচ্ছেন, আপনার তো নিজস্ব একটা ভাবনা আছে, সেই ভাবনায় তাসকিন কি আপনার একাদশে থাকবে? আমার কাছে মনে হয় তাসকিন আহমেদকে যদি, মানে ফুল ফিট তাসকিন সবসময় বাংলাদেশের জন্য ভালো,
এবং তাসকিন সবসময় এফোর্ট দেয়। তাসকিন বাংলাদেশের জন্য অবশ্যই ভালো একটা প্রসপেক্ট, এবং তাসকিন যদি ফুল ফিট থাকে এবং ফুল কনসেন্ট্রেট থাকে, তাসকিন অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে। আজকে রিশাদ হোসেনের বোলিংটা ভালোই হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। তো সেক্ষেত্রে শেখ মেহেদীর জায়গায় তাকে নেওয়া হয়েছিল, তো এখন কি হবে? শেখ মেহেদী ফিরবে নাকি রিশাদকে আবারও সুযোগ দেওয়া হবে? এটা আসলে মানে টাফ কল হবে নির্বাচক তো না, মানে টিম ম্যানেজমেন্ট কিংবা কোচের জন্য টাফ কল হবে। এই জন্য কারণ হচ্ছে শেখ মেহেদী টি-20তে সবসময় ভালো বল করে, এবং স্পেশালি তার যে জোরের উপর বলটা করে সেটা টি-20তে স্লগ ওভারগুলোতে খুব বেশি কাজে দেয়। এবং আমরা যখন আবার রিশাদকে দেখলাম, রিশাদ যখন সেকেন্ড উইকেটটা তুলে নিল, ভারতের দুবের উইকেট ছিল সম্ভবত, তো ওইটাও বেশ চাপে ছিল। তো রিশাদ যেহেতু লেগ স্পিনাররা যখন ভালো করে তখন দলের জন্য অবশ্যই ভালো থাকে, কারণ একজন লেগ স্পিনার যখন রান কন্ট্রোল করতে পারে উইকেট সে পাবেই। তো সেই ক্ষেত্রে আসলে টাফ কল হবে, তবে মানে বরাবরের হিসাব চিন্তা করে কিংবা হচ্ছে নিয়মিত পারফরমেন্সের কথা চিন্তা করে টি-20তে আমার মনে হয় একটু হলেও শেখ মেহেদী এগিয়ে থাকবে। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ বাংলাদেশের জন্য ভাইটাল। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ আর হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ, এই দুটো ম্যাচের মাঝে কোন ম্যাচটাই আসলে মনে হয়েছে আপনার কাছে যে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে? ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। আমি যদি বলি যে শেষ দিকে এসে খারাপ করেছে, ব্যাটসম্যানরা খারাপ করেছে, আপনি যদি প্রথম 20 ওভার দেখেন সেখানে কিন্তু কারো বলার উপায় ছিল না যে ভারত আজকে জিতে বের হয়ে যাবে। এবং বাংলাদেশ শুরুটা করেছিল, সাইফ যেভাবে ব্যাট করছিল তো মোটামুটি ভালো অবস্থানে ছিল সাইফ, এবং হচ্ছে ইমন মানে যত সময় ছিলেন ভালো অবস্থানে ছিল। তো শেষ দিকে এসে বাংলাদেশ ক্লাবস করেছে, ব্যাটসম্যানরা রান পায়নি। তবে আমার কাছে মনে হচ্ছে অবশ্যই পাকিস্তানের চেয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ বেশি ভালো ক্রিকেটটা খেলেছে। এই ম্যাচ শেষে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কি তারা মনে করছে যে না, আমাদের হয়তো 4টা পরিবর্তন এখন করা দরকার ছিল না, আমরা জয়ের জন্য হয়তো বা খেলতে পারতাম আজকের ম্যাচে? হতেই পারে, কারণ দেখেন যে লিটন দাস তো এমনিতেই ইনজুরির কারণে খেলতে পারেনি। আর হচ্ছে যতই আমি বলি ভারতের সাথে ফাইট করব, ভারতকে হারাবো, ফাইনাল ম্যাচ সম্পূর্ণ ভিন্ন। কিন্তু ফাইনালের আগে যে ম্যাচটা আমার হারলেও ক্ষতি নেই, সেই ম্যাচে নির্বাচকরা চাইলে বা টিম ম্যানেজমেন্ট চাইলেই একটু বাজিয়ে দেখতে পারে। কারণ আমি যদি ধরেন আজকের ম্যাচ যদি মুস্তাফিজকেও বসিয়ে রাখতো আমি অবাক হতাম না, কারণ হচ্ছে আমার মূল কনসেন্ট্রেশন থাকবেই হচ্ছে পাকিস্তান ম্যাচের দিকে, আর ভারতের নিয়ে আমরা মূল চিন্তাটা করব ফাইনালে। তো আমরা এখন হিসেব যেহেতু বরাবর যে আমরা পাকিস্তানকে হারালেই ফাইনালে চলে যাব, তো আমাদের ওইভাবেই খেলতে হবে আসলে। বাংলাদেশ পাকিস্তান ম্যাচে আপনার দৃষ্টিতে বাংলাদেশের জন্য গেম চেঞ্জার যে রোলটা সেটা কে প্লে করতে পারে? পাকিস্তানের বিপক্ষে গেম চেঞ্জার রোল প্লে করতে পারে আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজুর রহমান, একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার, এবং মুস্তাফিজ এইসব বিগ ম্যাচগুলোতে নিজের জাত চেনান, ভালো করেন। আর আরও একজনের কথা মনে হচ্ছে সাইফ হাসান, যেহেতু ব্যাক টু ব্যাক রান করেছেন, তাকে নিয়ে পাকিস্তান খুব বেশি রিসার্চ করবে, তাকে নিয়ে অনেক গবেষণা করবে। সেক্ষেত্রে ইমন যেহেতু হচ্ছে আজকের ম্যাচে অত লং ইনিংস খেলতে পারেননি, সেই ক্ষেত্রে ইমনকে যদি ফ্রি রোল দেওয়া যায় আমার কাছে মনে হয় ইমন ওই রোলটা পেলে ভালো করবে। এবং মুস্তাফিজুর রহমান তিনি 150 উইকেটের মাইল ফলকে পৌঁছে গেছেন, সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন। সাকিবের উইকেট ছিল 149, তাকে পেছনে ফেলে মুস্তাফিজ 150 উইকেটের মাইল ফলকে পৌঁছে গেছেন। এবং ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম ওভারে 17 রান দিয়েছিলেন মুস্তাফিজ, কিন্তু পরের 3টি ওভারে তিনি যেভাবে কাম ব্যাক করেছেন, কি কারণে তাকে যে বাংলাদেশের একমাত্র এখন বিশ্বমানের ক্রিকেটার বলা হয় সেটা মনে হয় তিনি আবারও প্রমাণ করে দিলেন। হ্যাঁ, মুস্তাফিজ তো মানে আমরা যে এমন না যে আজকেই প্রথম দেখলাম যে 1 ওভার খারাপ করলে পরে 3 ওভার চমৎকারভাবে কাম ব্যাক করছে। মুস্তাফিজকে আমরা আইপিএল, বিগ ব্যাশ বিভিন্ন জায়গাতেই একই দৃশ্য দেখি যে হুট করে একটা ওভার খারাপ করে ফেলেছে, কিন্তু পরের 2 ওভার বা 3 ওভার এমন ভালো বল করেছে যে বাকিরা 4 ওভারে যে রান দিয়েছে তার চেয়ে কম দিচ্ছে এবং উইকেটও পাচ্ছে। এটা মুস্তাফিজ বরাবরই করে আসছে এবং এটা হয়। আপনার কাছে কার বোলিংটাকে আজকে বেশি অ্যাগ্রেসিভ মনে হয়েছে, তানজিম সাকিব নাকি মুস্তাফিজুর রহমান? আমার কাছে তানজিম সাকিবের বোলিংয়ে বেশি অ্যাগ্রেসিভ মনে হয়েছে, কারণ মুস্তাফিজ একটা রিদমের মধ্যে থাকেন, তার সুইং, তার হচ্ছে স্লো আর কাটার, এইগুলো নিয়ে সে ব্যস্ত থাকে। তানজিম সাকিব সবসময় পেস বা মানে একটু অ্যাটাকিং থাকে বেশি, তো সেই জায়গা থেকে তানজিম সাকিব এই কাজটা নিজেও করার চেষ্টা করে এবং সেটা হয়। বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে কতজন পেসার নিয়ে খেলতে পারে এবং কতজন স্পিনার নিয়ে খেলতে পারে, বা কতজন পেসার এবং কতজন স্পিনার নিয়ে একাদশটা গড়া উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হচ্ছে যে স্পিনার 2 জন, পেসার 3 জন হওয়া উচিত। আপনি পাকিস্তানের বিপক্ষে জাকের আলী অনিককে কি আরও একটা সুযোগ দেওয়ার পক্ষে, নাকি জাকের আলী অনিকের জায়গায় আপনি নুরুল হাসান সোহানকে দেখতে চান?
মানে এই ক্ষেত্রে যদি আমি কোচ বা টিম ম্যানেজমেন্টের কোনো সদস্য হতাম, আমি সিদ্ধান্ত নিতাম যে অনেকে একটা ম্যাচ বসুক, নুরুল হাসান সোহানকে আমরা খেলিয়ে দেখি। কারণ নুরুল হাসান সোহান, আমি বিপিএল বলি কিংবা হচ্ছে ঘরোয়া লিগগুলোতে বলি, সে বরাবরই লম্বা সময় ধরে রান করে আসছে, কিন্তু জাতীয় দলে সেই সুযোগটা পাচ্ছে না। যদি বাংলাদেশ পাকিস্তানের অ্যাগেইনস্টে টস জিতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের কি ফিল্ডিং নেওয়া উচিত হবে নাকি ব্যাটিংটা, কোনটা করলে ভালো হবে? সেটা মানে কন্ডিশন বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ হুট করে বৃষ্টি হতে পারে, আরও বিভিন্ন হিসেব আছে। তারপরেও আমার কাছে মনে হয় বাংলাদেশ পাকিস্তানকে বিপক্ষে পরে ব্যাটিং করাটাই ভালো, আমার কাছে যেটা মনে হয়। কারণ পাকিস্তান টিমটা হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল টিম, বাংলাদেশও আনপ্রেডিক্টেবল, তবে পাকিস্তানকে অনেক সময় টার্গেট দিলে হুটহাট 2-1 ভালো করে ম্যাচ জিতে নিয়ে যেতে পারে। আমরা লাস্ট ম্যাচে যদি দেখি, শ্রীলঙ্কার বিপক্ষে যদিও টার্গেটটা ছোট ছিল, তারপরেও পাকিস্তান টার্গেটে ভালো খেলেছে। তো সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে আমরা যদি টার্গেট নিয়ে খেলতে পারি, সেটা আমাদের জন্য ভালো হবে আমার কাছে মনে হয়। বাংলাদেশের বোলিং তো ইন্ডিয়ার অ্যাগেনস্টে ভালো হয়েছে, ব্যাটিংটা সাইফ হাসান ছাড়া কেউই ভালো করতে পারেননি, একটা চিন্তার বিষয়। আপনি কি মনে করছেন যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এই ভুলগুলো কাটিয়ে মাঠে তারা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে? অবশ্যই আমি বিশ্বাস করি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কিন্তু টেনশন একটা, সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক ম্যাচ, এই প্রেশারটা থাকবে। কারণ একটা দল যখন হারলে যখন মানে ম্যাচ খেললে তো সেটা স্ট্রেংথ তো আছেই, একই সঙ্গে একটা মেন্টাল একটা ব্যাপার আছে, যে ম্যাচ খেলে যখন কেউ হারে মানসিকভাবেও ক্লান্তির একটা ব্যাপার আছে, ওইটা যত তাড়াতাড়ি কাটিয়ে উঠবে ম্যাচের আগে, সেটা বাংলাদেশের জন্য ভালো। এ পর্যন্ত যতগুলো ম্যাচ হলো, বাংলাদেশ ম্যাচ খেলেছে, পাকিস্তান ম্যাচ খেলে, যতগুলো তারা ম্যাচ খেলেছে, এই দুটো দলের মাঝে আপনার কাছে কোন দলকে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী মনে হয়? আমি যদি মানে একদম অঙ্কের হিসেবে যাই, আমার কাছে আপনি শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকান, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশও খেলেছে, আবার পাকিস্তানও খেলেছে। বাংলাদেশ যে টার্গেট নিয়ে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে, ওই টার্গেট আমার কাছে মনে হচ্ছিল শ্রীলঙ্কা যদি ওই টার্গেটটা পাকিস্তানকে দিতে পারতো, পাকিস্তান ম্যাচ জিততে পারতো না। তো আমার কাছে মনে হয় কিছু জায়গা থেকেও বাংলাদেশ এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। আবার ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচেও পাকিস্তান তেমন করে তুলতেই পারেনি, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ মোটামুটি এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। আশিক, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করছি যে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে আবারও এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাবে এবং চতুর্থবারের মতো বাংলাদেশ ফাইনাল হারবে না, এই প্রত্যাশাও করবে। এশিয়া কাপে বৃহস্পতিবার বাংলাদেশ পাকিস্তান ম্যাচ, যে দল জিতবে তারাই পৌঁছে যাবে ফাইনালে। বাংলাদেশের ফ্যানরা আরও একবার আশায় বুক বেঁধেছে, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ আবারও এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাবে। তবে এবার আর এশিয়া কাপের ফাইনাল থেকে খালি হাতে ফিরবে না, তারা ট্রফি সাথে করেই দেশে ফিরে আসবে। রহমান পেয়ার, স্টার নিউজ।